আবদুল্লাহর কথাগুলো শুনে বিলাল আহমেদ অভিভূত। ছেলেটাকে ভেবেছিলেন জাস্ট ব্রিলিয়েন্ট, কিন্তু সে যে ধর্ম দর্শন সম্পর্কে এতটা জ্ঞান রাখে বিলাল আহমেদ বুঝতে পারেননি। আল্লাহর বলা প্রত্যেকটা কথা এবং হৃদয় নিংড়ানো আকতিগুলোতে একজন প্রকৃত দায়ের গুণাগুণই প্রকাশ পাচ্ছিল। কাকরাইল থেকে জামাতবন্দি হওয়ার সময় বিলাল আহমেদ জামাতে একজন আলেমের অভাব অনুভব করছিলেন। আবদুল্লাহ সে অভাব অনেকখানি পূরণ করে দিয়েছে। বিলাল আহমেদ মনে মনে রবের শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। আবদুল্লাহর প্রতিভাই আরও একজন বিমুগ্ধ। তিনি হলেন জয়নাল মেম্বার। মকবুলের সঙ্গে সাক্ষাৎ শেষে যখন ফিরতি পথ ধরলেন, তখন তার কানে আবদুল্লাহর কথাগুলো আন্দোলিত হচ্ছিল। ছেলেটার বাহিরটা দেখেই তিনি মুগ্ধ ছিলেন, কিন্তু তার কথার মধ্যেও যে মানুষকে আকর্ষণ করার এক বিশেষ ক্ষমতা আছে এই প্রথম বুঝলেন। মেম্বার সাহেবের বাড়ির কাছাকাছি আসতেই বিলাল বললেন, আবদুল্লাহ, আমরা তো মেম্বার সাহেবকে কথা দিয়েছিলাম ফেরার সময় ওনার বাড়ির মেহমান হব, তোমার কি মতামত? মেম্বার সাহেব আবদুল্লাহর দিকে চকিত দৃষ্টিতে তাকালেন। তার মতো নগণ্য একজন মানুষের ঘরে মেহমান হতে আবদুল্লাহর আগ্রহ কতটুকু হয়তোবা এটাই অনুভব করার চেষ্টা করছিলেন। আবদুল্লাহ বিনত ভঙ্গিতে বলল, অধমের মতামতের কি মূল্য আছে? আমির সাহেবের যেমনটা ইচ্ছে। মেম্বার সাহেবের মুগ্ধটা যেন কাটছেই না। কি বিনয়ী ছেলে। বিলাল বললেন, কথা যখন দিয়েছি কথা রাখা উচিত, যাওয়া যাক তাহলে। মাটির ঘরের বাহিরটা তখন দেখেছিলেন বিলাল। ঘরের ভেতরটাও যে এতটা চমৎকার হবে ভাবতেই পারেননি তিনি। দেয়ালগুলোতে হালকা আকাশি রং করা হয়েছে, জানালায় ঝোলানো হয়েছে ধবধবে সাদা রঙের পর্দা। ঘরে ঢুকেই মনে হলো যেন ঘর না, ভুল করে নীল সাদা আকাশের ভেতরে ঢোকা হয়ে গিয়েছে। সোফার কুলোস, খাটে বিছানা চাদর, এমনকি মেঝেতে পাতা শতরঞ্জি, সবকিছুতেই রুচিবোধের ছাপ স্পষ্ট। ঘরের আসবাবগুলোর কোনোটাই খুব বেশি দামি নয়, কিন্তু আভিজাত্য আলোকিত হয়ে আছে। এই ঘরের প্রতিটি সদস্যই যে যথেষ্ট রুচিবোধ সম্পন্ন এর পরিচয় পাওয়া যাচ্ছে। ঘরটা বোধ হয় আবদুল্লাহর পছন্দ হলো। মাথা না নাড়িয়ে চোখ দুটা খানিকটা ঘুরিয়ে এক পলক সেও দেখে নিল। মেম্বার সাহেব কাচুমাচু ভঙ্গিতে বললেন, গরিবের গরিবখানা আপনার শহরে মানুষ জানি ভালো লাগবে না। কথাটা বলা হয়েছে আবদুল্লাহকে উদ্দেশ্য করেই। মেম্বার সাহেবের বলার ভঙ্গি এবং চোখের ভাষা দেখে অন্তত এমনটাই মনে হচ্ছিল। আবদুল্লাহ মৃদু হেসে প্রতিক্রিয়ার সীমাবদ্ধতা দেখালেও বিলাল বললেন, কি বলেন আপনি? আপনার রুচিবোধ দেখে তো আমি বিমোহিত। শহরের বাড়ি ঘরেও আজকাল এমনটা দেখা যায় না। জবাব যেন মেম্বার সাহেব ঠোঁটের কোণায় রেডিয়ে রেখেছিলেন। হেসে বললেন, না ভাই সাহেব, আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, আমার কি আর অত শখ আহ্লাদ আছে? এগুলো আমার আয়েশা মাই আমাকে দিয়ে করিয়েছে। কোথায় কোনটা ব্যবহার করতে ভালো দেখাবে ওর মাথা থেকেই এই বুদ্ধি বেরিয়েছে। এই দেখেন না, বিছানা চাদর, বালিশের কভার, সোফার কুশনে হাতের কাজ করে কি অবস্থা করে ফেলেছে। বিলাল বললেন, আয়েশাকে? আপনার মেয়ে? জি, আল্লাহর দান। বিলাল আহমেদ বিচক্ষণ মানুষ। তিনি বুঝে ফেললেন মেয়েকে সব কৃতিত্বের একচ্ছন্ন সত্ত্বাধিকারিণী বানিয়ে দিয়ে মেম্বার সাহেব কি বোঝাতে চাইছেন। ঘরের বাইরে চমৎকার বাগান করার রুচিবোধ যার আছে, সে যে ভেতরটাও সুন্দর করার ক্ষমতা রাখেন এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে। বিলাল আহমেদ বললেন, মাশাআল্লাহ, কয় ছেলে মেয়ে আপনার? মেম্বার সাহেব বিগলিত হাসিতে সংক্ষিপ্ত প্রশ্নের বিস্তারিত জবাব দিলেন, আল্লাহর দান, তারা 3 জন। বড় মেয়ে আয়েশা, এক ছেলে, আর ছোট্টটি এখনো মায়ের কোলে। আলহামদুলিল্লাহ, মেয়েটা আমার ঘরের রোশনাই, মায়ের মতোই হয়েছে। জীবনেও পরপুরুষে দেখে নাই। বিলাল আহমেদ লক্ষ্য করলেন ঘুরে ফিরে 2 জিনিসই কেবল আসছে, মা আয়েশা এবং তার প্রশংসা। আবদুল্লাহ মাথা নিচু করে আছে, কথা বলছে না। মাথা নিচু করে বিছানার চাদরের দিকে তাকিয়ে আছে। বিছানার চাদরে সুতো দিয়ে আয়েশার হাতের কাজ করা গোলাপ ফুল। গোলাপ ফুলের রং গাঢ় নীল। হঠাৎ মনে পড়েছে এমন ভাব করে মেম্বার সাহেব বললেন, হাই হাই, নাস্তার কথাই তো এখনো বলা হয়নি। মা আয়েশা, সবুজকে দিয়ে চা নাস্তা পাঠিয়ে দে তো মা। বলি তিনি ভেতরের ঘরে চলে গেলেন। ভেতরে যখন গেলেনই
নাস্তার কথা তিনি ভেতরে গিয়ে বলতে পারতেন। বোঝাই যাচ্ছে বারবার তিনি আয়েশাকেই হাইলাইট করার চেষ্টা করছেন। বিলাল আহমেদ স্বভাবসুলভ কৌতুক করে আবদুল্লাহকে বললেন, কি মাওলানা সাহেব, কিছু কি বুঝতে পারছো? আবদুল্লাহর মুখে কিছু বলল না, মুচকে হাসিতেই জবাবটা সীমাবদ্ধ রাখার আপ্রাণ চেষ্টা করলো। কিছুক্ষণ পর চার হাতে করে চা নাস্তা নিয়ে ঢুকলেন মেম্বার সাহেব এবং তার 9 বছরের ছেলে সবুজ। নাস্তায় এলাহি কাণ্ড করা হলো। পিঠা, পায়েস, নুডলস ইত্যাদি দিয়ে টি টেবিল ভরে ফেলা হয়েছে। যা দেওয়া হয়েছে সবাই বাসায় তৈরি। এত অল্প সময়ে এত কিছু তৈরি হওয়া যাওয়ার কথা না। মেম্বার সাহেব নিশ্চয়ই আগে থেকে বার্তা দিয়ে রেখেছেন। ঘর পরিপাটি রাখার বিষয়টাও নিশ্চয় আগে থেকেই পরিকল্পনা করা। নাস্তা খেতে গিয়ে দেখা গেল আবদুল্লাহ তেমন কিছুই মুখে দিচ্ছে না। তাকে কেমন যেন বিমর্ষ এবং চিন্তিত দেখাচ্ছে। গভীর উদ্বেগের সঙ্গে কিছু একটা যেন ভাবছিল সে। একসময় বলল, মোহতারাম, যদি কিছু মনে না করেন আমরা বরং মসজিদের দিকেই চলে যাই। এই কথায় মেম্বার সাহেবের মন খারাপ হয়ে গেল। যার সম্মানে এত কিছু, সে তো তেমন কিছু মুখে দিল না। সে দেখি এখনই যাই যাচ্ছি করছে। অন্দরমহলের দরজার পর্দার আড়াল থেকে কারো গলার ফিসফিস শব্দ শোনা গেল। বোঝা গেল কিছু চোখ ড্রয়িং রুমের দৃশ্য অবলোকন করছে। মেম্বার সাহেবের স্ত্রীর গলা খাকারে দিয়ে নিচু স্বরে বললেন, আয়েশার আব্বা, মেহমানরা তো কিছুই খেলো না, খাবার কি ভালো হয় নাই নাকি? আবদুল্লাহ ততক্ষণে উঠে দাঁড়ালো। উঠে মসজিদের দিকে রওনা হতে চাইল। মেম্বার সাহেব বুঝতে পারছে না কেন এত তাড়াহুড়া। বিলাল আহমেদও উঠলেন। তখন জোহরের সময় হয়নি, নামাজের নিষিদ্ধ ওয়াক্ত শুরু হয়নি তখনও। মসজিদে ঢুকে আবদুল্লাহ নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে দীর্ঘ সময় নিয়ে মোনাজাত করলো। মসজিদে ইমাম নেই। জোহর আসর আবদুল্লাহই পড়ালো। মাগরিব এবং অতঃপর এশার নামাজও আবদুল্লাহর সুমধুর তেলাওয়াত শুনে মেম্বার সাহেব সিদ্ধান্তটা নিয়েই ফেললেন। এশার তালিমের পর বিলাল আহমেদকে একপাশে ডেকে নিয়ে বললেন, আমি কি আপনার সঙ্গে ব্যক্তিগত কিছু কথা বলতে পারি? এদিকে কামরুল রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, আমি কোনো কথা শুনতে চাই না। এই নোটবুকটা হলে তোমার কাছে এলো কি করে? এই নোটবুক তাহলে তোমার কাছে এলো কি করে? নাবিলা ভয় পেয়ে গেল, কষ্টও পেল খুব। তাকে কেউ কখনো এভাবে ধমক দিয়ে কথা বলেনি, আজই প্রথম। কখনো কোনো পুলিশের জেরার মুখেও পড়তে হয়নি তাকে। কামরুল বলেছিলেন নোটবুকে গুরুত্বপূর্ণ কোনো ক্লু আছে। আসলে আছে কিনা সেটা জানতেই গতরাতে নোটবুকটা হাতে নিয়েছিল নাবিলা। নোটবুকের এক জায়গায় একটা লেখা ছিল এমন, কিছু ব্লগার অযথায় ধর্মের বিপক্ষে লেখালেখি করে, ধর্মপ্রাণ মুসলমানদের মনে ক্ষোভের জন্ম দিচ্ছে। হে আল্লাহ, আপনি এসব ভাইদের হৃদয়ে দান করুন। এইটুকু পড়তেই হঠাৎ করে রায়না ভাবি দরজা ঠেলে ঘরে এসে ঢুকলেন। নাবিলা থতমত খেয়ে গেল। লুকোতে গিয়েও লুকোতে পারল না নোটবুকটা। রায়না ছুটে এসে বলেন, এ কি লাল নোটবুক? কার এটা, তোমার নাকি? নাবিলা মিথ্যা বলতে পারেনি, বলে দিয়েছে যে এটাই সেই নোটবুক, পুলিশ যেটা হন্য হয়ে খুঁজছে। এরপর থেকেই নাবিলার উপর দিয়ে এতটা ঝড়ঝাপটা যাচ্ছে। কামরুল ঝাঁঝরা গলায় বললেন, কি হলো, কথা বলছো না কেন? এই নোটবুক তাহলে কোথায় পেলে? বাঘের মুখে থাকা নিরীহ খরগোশের মতো কাঁপতে কাঁপতে নাবিলা বলল, ভাইয়া, আমাকে আপনি ভুল ভাববেন না। মারুফ কোথায় আছে আমি এর কিছুই জানি না। ওর সঙ্গে আগে থেকে কোনো জানাশোনা ছিল না। বাস জার্নিতে পরিচয় হয়েছে। ওকে বাস থেকে নামিয়ে নিয়ে যাওয়ার পর থেকেই ব্যাগ এবং নোটবুকটা আমার কাছে আছে। তুমি মিথ্যে বলছো। এ ছেলের সঙ্গে নিশ্চয়ই তোমার এখনো যোগাযোগ আছে। নাবিলা কাদা কাদা গলায় বলল, প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি মোটেও মিথ্যা বলছি না। তাহলে পুরো পুলিশ ডিপার্টমেন্টকে তুমি ধোকা দিলে কেন? আমি কোথায় ধোকা দিলাম? নোটবুকটা যে পুলিশ খুঁজছে এটা তুমি জানতে না? জি জানতাম, তারপরও বলনি কেন ওটা তোমার কাছে আছে? নাবিলার কাছে এই প্রশ্নের কোনো জবাব নেই। সে নিজেও জানে না কেন বলতে পারেনি সেটা, নিজেকে নাকি মারুফকে বাঁচাতে সেটাও বুঝতে পারছে না। যত প্রমাণই মারুফের বিরুদ্ধে থাকুক, নাবিলার মন কিছুতেই তাকে দোষী ভাবতে পারছিল না। মারুফ একজন মার্ডারার এটা ভাবতেও কেমন যেন অন্যায় মনে হচ্ছিল নাবিলার কাছে। এর জন্য কি নোটবুকের কথা সে পুলিশের কাছে গোপন করেছে? নাবিলা কোনো জবাব দিচ্ছে না দেখে কামরুল বললেন, ছি, তোমাকে আমি অনেক ভালো একটা মেয়ে মনে করে নিজের বাসায় এনে উঠেছি, এর প্রতিদান তুমি এইভাবে দিলে? এরকম বিশ্বাসঘাতকতা করলে? বন্ধুর বোন বলেই
তোমাকে বেশি কিছু বললাম না। না হয় যে অন্যায় তুমি করেছো 14 শিকার শাস্তি তোমার পাওনা ছিল। ওসি কামরুল শেষের কথাগুলো এতটা ঘৃণার সঙ্গে বলছিলেন, নাবিলার বুক ফেটে কান্না পেল। মারুফের প্রতি, নোটবুকের প্রতি কেন যেন অভিমান হলো খুব। এই নোটবুকের জন্যই সবাই তাকে যা ইচ্ছে তাই বলছে। কলেজের ফজল স্যার, প্রিয় বান্ধবী নিতু, আর আজকে রায়না ভাবি এবং ওসি কামরুল। নাবিলার ইচ্ছে করলো চিৎকার করে কামরুলকে বলে, নিন, আমাকে হ্যান্ডকাফ পরিয়ে জেলের অন্ধকুঠিরে ঢেলে দিন। এই অভিশপ্ত ঘৃণিত জীবনের চেয়ে জেলখানাই আমার জন্য শান্তির। দুপুরটা বিষণ্ণ মনে ঘরে বসে কাটালো নাবিলা। বারান্দাও বের হলো না। বিকেলবেলা আকাশ ভেঙে বৃষ্টি নামলো, অযোধ্যায় বৃষ্টি। বাহিরটা অন্ধকার দেখাচ্ছিল। দিনের বেলাও আকাশ যেন আজ আধার রাতের রূপ ধারণ করলো। নাবিলার মনে পড়ল সেই রাতের কথা। রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর, অতঃপর হঠাৎ বৃষ্টি। ঝুম বৃষ্টির মধ্যে মারুফের সঙ্গে অজানা গন্তব্যে ছুটে চলা, এবং তারপর ভুবনডাঙ্গা গ্রামের কোন এক পিরু চাচার জীর্ণ কুঠিরে আশ্রয় গ্রহণ। নাবিলার কেবল মনে হচ্ছে সেই বৃষ্টি, সেই অবরোধ যদি কোনো দিনে শেষ না হতো কতই না ভালো হতো। এসব আকাশ কুসুম ভাবছিল আর বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে চোখের পানি ফেলছিল। হঠাৎই নাবিলার মোবাইল ফোনে কল এলো। একটা অপরিচিত নম্বর। নাবিলা অবজ্ঞা ভরে কলটা কেটে দিল। কল এলো আবারও। অনেকক্ষণ রিং হওয়ার পর নাবিলা ফোনটা ধরল। অপর প্রান্তের কণ্ঠটি বলে উঠল, আমি মারুফ। আপনি কি নাবিলা বলছেন? নাবিলা এতটাই চমকে গেল যে তার মনে হচ্ছিল সে কোনো স্বপ্ন দেখছে। নিশ্চয়ই এটা কোনো ভ্রম। এতক্ষণ মারুফকে নিয়ে ভাবছিল বলেই হয়তো এমনটা হচ্ছে। বিপরীত পাশের লোকটির কণ্ঠে অধীর ব্যগ্রতা। হ্যালো, কথা বলুন প্লিজ। আপনি কি নাবিলা বলছেন? দ্বিতীয়বারও একই কণ্ঠ শুনে নাবিলার ভ্রমমুক্তি ঘটল। নাবিলার বলতে ইচ্ছে হলো, এতদিন পরও তাহলে আমাকে মনে রেখেছেন? আপনি কি জানেন আমি কতটা কঠিন পরিস্থিতিতে আছি? কতদিন অপেক্ষা করেছি এমন একটি ফোন কলের জন্য? বেঁচে থেকেও যে মরে আছি এটা কি একটিবার হলেও মনে হয়েছে আপনার? সেসব কিছুই বলা হলো না। কি এক অভিমানে এসব কথা গলায় আটকে গেল তার। এই অভিমান এতদিন কোথায় লুকিয়ে ছিল নাবিলা নিজেও বুঝতে পারছে না। অভিমান যেন আজ কষ্টরূপে দেখা দিল। নাবিলা থতমত গলায় বলল, কেন ফোন করেছেন? নম্বরটা অনেক কষ্টে খুঁজে পেয়েছি। কেন? আপনার সঙ্গে জরুরি কথা আছে। কি বলবেন তাড়াতাড়ি বলুন। আপনার সঙ্গে কথা বলছি জানলে আমার বিপদ হবে। আমার নোটবুকটা ব্যাগের ভিতরে ছিল। ব্যাগটা কি আপনার কাছে আছে? নোটবুকটা আমার ভীষণ প্রয়োজন। নাবিলা অভিমানে গলায় বলল, আপনি আর একটা কথাও বলবেন না। আপনি কি জানেন এই নোটবুকের জন্য আমি প্রতিনিয়ত কতটা অপমানিত হচ্ছি? পুরোটা না হলেও কিছুটা জানি। আজ বিকেলে চায়ের দোকানে বসে চা খেতে গিয়ে একটা পুরনো পত্রিকা দেখতে পাই। দোকানের বেড়া সাজানোর কাজে লাগানো হয়েছিল পত্রিকার পাতাটা। হঠাৎই চোখ যায় আমার। পাতাটা পড়েই জানতে পেরেছি খবরটা। পত্রিকা অফিসে ফোন করে হোস্টেলের নম্বর নিই। সেখান থেকে বহু কষ্টে আপনার নম্বরটা সংগ্রহ করেছি। ভালো করেছেন, কিন্তু নোটবুক আমার কাছে নেই। সেটা এখন পুলিশের কাছে। মারুফ ভয় পাওয়ার গলায় বলল, পুলিশের কাছে? হ্যাঁ। কেন ভয় পাচ্ছেন? ভয় তো আপনার পাওয়াই উচিত। আপনি একজন মার্ডারার। মানুষ ভালো না আপনি। আমি আপনাকে প্রচণ্ড ঘৃণা করি। ঘৃণা করুন আর যাই করুন, আমি আমার পক্ষে সাফাই গাইতে চাচ্ছি না। নোটবুকে একটা নাম্বার আছে, ভুবনডাঙ্গা গ্রামের উকিলের নম্বর। নম্বরটা খুব দরকার। বললাম তো নোটবুক আমার কাছে নেই। তাছাড়া এত উকিল উকিল করাই বা কি আছে? আপনার লোকেরাই তো সেদিন পুলিশের চোখে ধুলো দিয়ে আপনাকে বাস থেকে নামিয়ে নিয়ে গেছে। মারুফের কণ্ঠটা এক মুহূর্ত শব্দহীন হলো। তারপর বলল, ও আচ্ছা, আমার প্রতি তাহলে আপনার এই ধারণা আমি অপরাধী? এটা শুধু আমার ধারণা না, পুরো পুলিশ ডিপার্টমেন্টই এই ধারণার উপর তদন্ত করছে। আপনি কি করে জানেন এসব? কারণ এই কেসের তদন্ত যিনি করছেন তিনি আমার ভাইয়ের বন্ধু। আমি তার বাসায় আছি। তার মানে নোটবুকটা আপনি পুলিশের হাতে তুলে দিয়েছেন? আপনি না পত্রিকায় বলেছেন এই নোটবুক থেকে আপনার জীবন পরিবর্তনের অনেক কিছু পেয়েছেন? তবুও মনে হলো এটা কোনো অপরাধীর নোটবুক। নাবিলা নীরব হয়ে রইল। এ কথার কোনো জবাব সে দিতে পারছিল না। মারুফ বলল, সব ভুল। কি ভুল? পুলিশ যা ভাবছে এর একটাও সত্যি নয়।
কি সত্যি নয়? আমি অপরাধী নই, কাজটা অন্য কেউ করে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। কে আপনাকে ফাঁসাবে? আমি জানি না। তাহলে সিসিটিভি ফুটেজ, ফেসবুকে হুমকি, এসব কি? এসবের কিছুই আমি জানি না। রেহান নামের কাউকে আমি চিনিই না। না চিনলে ফেসবুকে হুমকিটা কি করে দিলেন? আমি দেইনি। আমার বিশ্বাস হচ্ছে না। আপনার বিশ্বাস অবিশ্বাসে আমার কিছুই যায় আসে না। সম্ভব হলে নোটবুকটা থাকা উকিলের নম্বরটা দিন, তাহলেই হবে। দুঃখিত, নোটবুক আমার কাছে নেই। তাহলে আল্লাহ হাফেজ। মারুফ ফোন কেটে দিতেই ঝা করে নাবিলার অভিমান কমে গেল। নাবিলা ঝিম মেরে পড়ে রইল কিছুক্ষণ। কেমন যেন একটা ঘোরের মধ্যে রইল বেশ খানিকটা সময়। ঘোর ভাঙতেই মারুফের কথাগুলো রেকর্ডের মতো বারবার কানে বাজতে লাগলো। আমি অপরাধী নই, আমাকে ফাঁসানো হয়েছে। দিশেহারা হয়ে পড়ল নাবিলা। কি করলো সে এটা? একজন নির্দোষ নিরপরাধ মানুষের সঙ্গে সে এরকম আচরণ করতে পারলো? ভুল হয়ে গেছে, বিরাট ভুল। এই ভুলের কোনো ক্ষমা নেই। কিছু একটা করতে হবে, মানুষটাকে নির্দোষ প্রমাণ করতেই হবে। কিন্তু মানুষটা আছে কোথায় জানা দরকার। নাবিলা ফোনটা হাতে নিয়ে অতি দ্রুত কল ব্যাক করলো। কল ব্যাক করতেই দেখলো ফোনটা বন্ধ হয়ে আছে। দরজার বাইরে দাঁড়িয়ে থেকে পুরো ঘটনাটাই দেখে ফেললেন ওসি কামরুল। নাবিলার কাছে মারুফের নোটবুক পাওয়ার পর থেকেই তার দিকে সজাগ দৃষ্টি রেখেছিলেন তিনি। হিমশীতল গলায় বললেন, কাকে ফোন করার চেষ্টা করছিলে? কার ফোন ছিল ওটা? নাবিলার মাথার ঠিক ছিল না। কাকে কি বলা উচিত নয় সেটা ভাবার মতো অবস্থাও ছিল না তার। কামরুলকে দেখি সে পাগলের মতো হয়ে গিয়ে বিছানা থেকে দরজার দিকে ছুটে গিয়ে বলল, মারুফের ফোন ছিল ভাইয়া, সে সম্পূর্ণ নির্দোষ। আপনাদের বোধহয় ভুল হচ্ছে, খুনটা অন্য কেউ করেছে। মারুফ নিশ্চয়ই কোনো চক্রান্তের শিকার। কথা কয়টা বলেই নাবিলা কান্নায় ভেঙে পড়ল। কামরুল নাবিলার কাছ থেকে মোবাইল ফোনটা হাতে নিলেন। যে নম্বর থেকে কলটা এসেছিল সেটাতে কল ঢোকাতে চেষ্টা করলেন। কল ঢুকছে না, ফোনটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয় বলছে। ওসি কামরুল সুমনকে ফোন করলেন। সুমন, একটা নম্বর লেখেন তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এই নম্বরটা ট্রেস করুন। কোন জায়গা থেকে নম্বরটা ব্যবহার করা হচ্ছে অতি দ্রুত জানান আমাকে। সুমনের সঙ্গে কথা শেষ করে কামরুল বললেন, এসো আমার সঙ্গে, আজ তোমাকে দেখাবো কে ভুল কে সঠিক। নাবিলা ওসি কামরুলকে অনুসরণ করে ড্রয়িং রুমে গেল। কামরুল প্রজেক্টরের মাধ্যমে সিসিটিভির সেই ফুটেজটা নাবিলাকে দেখালেন। ততক্ষণে সুমনের ফোন এসে গিয়েছে। সুমন জানালো, স্যার, ফোনটা বান্দরবনের কোথাও ব্যবহার হচ্ছে। ওসি কামরুল আর দেরি করলেন না। বান্দরবান থানায় মারুফের ডিটেলস ইনফরমেশন দিয়ে বললেন, এক্ষুনি তল্লাশি শুরু করুন। পাহাড়, বাড়িঘর, ঘন জঙ্গল এবং কোনো কিছু বাদ রাখবেন না। জঙ্গিরা গভীর জঙ্গলেই আস্তানা বানায় আর সেখান থেকেই নাশকতা পরিচালনা করে। সুতরাং চিরুনি অভিযান চালান। পুরো জঙ্গি বাহিনীটাকে আমার চাই, একজনও যেন পালাতে না পারে। বান্দরবানে কথা শেষ করেই কামরুল কাকে যেন ফোন করলেন। তাকে খুব উত্তেজিত দেখাচ্ছিল। উত্তেজনা কিছুটা কাঁপছিলেন বলে মনে হলো। ফোনে বললেন, 3 জনের একটা ফোর্স রেডি করুন, আমিও আসছি। রেহানদের বাড়িটা আরেকবার তল্লাশি করতে হবে। খুনি রেখে যাওয়া আর কোনো আলামত এই বাড়িটিতে আছে কিনা খুঁজে দেখতে হবে। উল্টো দিকের বাড়ির লোকদেরও আরও কিছু জিজ্ঞাসাবাদ বাকি। এখনই বেরিয়ে পড়ুন। নাবিলা দাঁড়িয়ে থেকে সব কথাই শুনল। রেহানদের বাড়িতে ফের তল্লাশি হবে শুনে সে কেমন যেন সংকুচিত হলো। উৎকণ্ঠিত দেখালো তাকে। কপালে ভাবনার রেখা টেনে কি যেন ভাবলো কিছুক্ষণ। মুহূর্তে সিদ্ধান্তটা নিয়ে ফেললো, কাজটা আজকেই সারতে হবে, এখনই। পুলিশ ওই বাড়িতে পৌঁছার আগেই, নইলে কিছুতেই কিছু হবে না। ওসি কামরুল বাসা থেকে বের হবার আগেই নাবিলা বেরিয়ে পড়ল অতি সংগোপনে। গায়ে একটা কালো বোরকা, পুরো মুখ এবং মাথা কালো নেকাবে ঢাকা। সে যে বেরিয়েছে কেউ ঘুণাক্ষরেও টের পেল না। রায়না, ওসি কামরুল কিংবা কাজের বুয়া কেউ না। কেউ ভাবতেই পারল না অতি সাধারণ এই মেয়ের অন্য আরও একটা চরিত্র আছে। রেহানদের বাড়ির উল্টো দিকের বাড়ি, যেখানে সিসি ক্যামেরাটা লাগানো ছিল, সেই বাড়িতে তল্লাশি চলছে। বাড়ির মালিক ইম্পোর্টার ভদ্রলোক আজও দেশে এসেছেন ব্যবসার কাজে। 2 দিন থেকে আবার চলে যেতে চাচ্ছেন। কামরুল বললেন, সবাই তো শুনলেন, এবার আমাদের কাজ করতে দিন। আমরা আপনার বাড়ির কর্মচারীদের কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। ইম্পোর্টার ভদ্রলোকের নাম কাজী শামসুল। কাজী শামসুল তেলে বেগুনে না হলেও এর কাছাকাছি পর্যায়ে জ্বলে উঠলেন। আমার বাড়িতে জিজ্ঞাসাবাদ?
এই কাজ হতে দেব না। ওই বেটা হাবিব না লাবিব, তার জন্য আমার লোকেরা কেন হয়রানির শিকার হবে? ওসি কামরুল বোঝানোর চেষ্টা করলেন, দেখুন তদন্তটা প্রায় শেষ পর্যায়ে। আসামিকে আমরা শনাক্ত করে ফেলেছি। আমরা শুধু জানতে চাই আসামির সঙ্গে আরো কে কে জড়িত। রেয়ানের সঙ্গে কার কার ওঠা বসা ছিল, তো সেটা আমাদের কেন? হাবিব সাহেবকে জিজ্ঞাসা করুন, বললেন কাজী শামসুল। কামরুল বললেন, হাবিব সাহেব অসুস্থ হয়ে গেছেন, পুত্রশোকে বিছানা নিয়েছেন, তিনি আমাদের সঙ্গে কথা বলতে চাচ্ছেন না। বুঝলাম, কিন্তু আমার লোকেরা আপনাকে কিভাবে হেল্প করবে? করবে, আপনি ওদের আমার সামনে ডাকুন, কথা দিচ্ছি বেশিক্ষণ জেরা করব না। কাজী শামসুলের ডাক শুনে মালি এবং দারোয়ান এগিয়ে এলো। ড্রাইভার এয়ারপোর্টে গেছে, কোনো এক বিদেশি গেস্ট আসার কথা, তাকে আনতে। কাজের বুয়া পাশের রান্নাঘরে কাজ করছিল, সেও ছুটে এলো। কেয়ারটেকার লোকটাকেও কোথাও দেখা গেল না। কামরুল বললেন, এর আগের বার বুড়োর মতো একজনকে দেখেছিলাম, উনি কোথায়? কেয়ারটেকার ইউনুস গ্রামের বাড়ি গেছে, ফিরবে দুদিন পর। কাজী শামসুল এটুকু বলে ড্রয়িং রুম ছেড়ে দোতলায় তার ঘরে চলে গেলেন। কামরুল প্রথমেই কাজের বুয়ার দিকে দৃষ্টি ঘোরালেন। আপনার নাম? জয়গুন্নেছা। আপনি এমন জড়সড় হয়ে আছেন কেন? স্বাভাবিক হন, ভয়ের তো কিছু নেই, আমি আপনাদের ধরে নিয়ে যেতে আসিনি। জয়গুন্নেছা স্বাভাবিক হলো না, সে মাটির সঙ্গে আরও খানিকটা মিশে যাওয়ার চেষ্টা করলো। আপনাদের এই বারান্দা থেকে তো রেহানদের বাড়ির গেট দেখা যায়, তাই না? কামরুলের এই প্রশ্নে মালির ছেলেটা নিচু মাথা উঁচু করে চোখ তুলে তাকালো। হ স্যার, দেখা যায়। মালির ছেলেটার মধ্যে মাথা নাড়ানোর বদ অভ্যাস আছে, কথা বলার সঙ্গে সঙ্গে মাথাটাকেও কথা বলায়, যেমন এখন। হ স্যার বলার সময় মাথাটাকে ওপর নিচ দেখা যায়। বলতে গিয়ে মাথাটাকে একদিকে কাত করে ফেলল। রেয়ানের কাছে কে কে আসতো জানেন কিছু? মালি দুই দিকে মাথা নাড়ল, অর্থাৎ সে জানে না। ড্রাইভারও মালিকে অনুসরণ করলো, তবে মাথা না নাড়িয়ে ঠোঁট বাঁকিয়ে। কামরুলের সঙ্গে আরো 3 জন পুলিশ রয়েছে, এদের একজন প্রায় ধমকে উঠে বললেন, জানেন না বললেই হবে নাকি? আলবৎ জানেন, সত্যি কথা বলুন, নইলে কিভাবে সত্যি বলাতে হয় সে ওষুধ আমাদের কাছে আছে। এবার ড্রাইভার বেচারা মুখ খুলল, আমরা জানি না, অয় জানে, দোতলায় তো অয় থাহে। কি রে জয়গুণ, কথা কস না কা? কামরুল কটমট করে তাকাতে জয়গুণের মুখেও কথা ফুটল। সে মিনমিনে গলায় বলল, কত মানুষই তো আইতো, সব কি আমি মনে রাখছি? সব মানুষের কথা বলতে হবে না, বেশি আসতো কে সেইটা বলেন। একটা মাইয়া মানুষই বেশি বেশি আইতো দেখতাম। মেয়ে মানুষ? কামরুল কপাল কুঁচকে অবাক গলায় বললেন, কেমন মেয়ে মানুষ? কেমনে কইতাম, কেমন মেয়ে মানুষ? আইতো বোরকা পয়রা। ওসি কামরুলের কপালে ভাবনার রেখা। বোরকা পরা মেয়ে বিতর্কিত ব্লগারের কাছে আসবে কেন? হিসেব মিলছে না। তবে কি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে রেহানের কোনো যোগসূত্র ছিল? কামরুল মোবাইল ফোন থেকে মারুফের ছবিটা দেখিয়ে বললেন, এই ছেলেটাকে এই বাড়িতে আসতে কবার দেখেছেন? ছবিটি সবাই মিলে এক পলক দেখে নিল। দেখে নিয়ে না সূচক মাথা দোলালো। জয়গুণ বলল, না তো, এ পোলারে তো আইতে দেখি নাই। এসেছিল, মনে করে দেখুন, রিয়ানকে এই ছেলে খুন করেছে। ড্রাইভার, মালি, বুয়া ওর দিকে তাকালো। তাদের তাকানোর অর্থ হলো, পোলাডারা তো ভালো মানুষেরই মতন দেখা যায়, হে আবার এই কাম কেমনে করলো? কামরুল তার সঙ্গে আসা পুলিশদের বললেন, এখানে আর সময় নষ্ট করা লাভ নেই, এরা এর বেশি কিছু জানে না, চলুন রেয়ানদের বাড়িটিতে যাওয়া যাক। আজকে তল্লাশি শেষ করতে হবে। রেয়ানের বুড়ো বাপটা যেভাবে ক্ষেপে আছে, না জেনে আজ আমাদের কপালে কি আছে। রেহানদের বাড়ির সদর দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। কামরুল মজা করে বললেন, ভালোই হলো বুড়োটাকে আজ দরজা খুলতে হয়নি, নইলে আজ ঠিকই বলতো, বেরিয়ে যান, আমার কোনো তল্লাশি ফল্লাশির দরকার নেই। হাবিব সাহেব তার ঘরে খাটের উপর দেয়ালের দিকে কাত হয়ে শুয়ে আছেন। নাক ডাকার শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। মাথার ওপর ফ্যান ঘুরছে। কামরুলের সঙ্গের পুলিশদের একজন ফিসফিসে বলল, ঘটনা কি স্যার? বুড়ো মেয়ে দরজা খোলা রেখে ঘুমোচ্ছে কেন? কেউ কি ঘরে ঢুকেছিল নাকি? এ কথা বলার সঙ্গে সঙ্গে পাশের ঘরে খুট করে একটা শব্দ হলো। শব্দটা রেহানের ঘর থেকে এসেছে। ও ঘরে কেউ কি আছে? কামরুল দরজা ধাক্কা দিলেন। আশ্চর্য, ভেতর থেকে দরজাটা বন্ধ। কামরুল বললেন, কে কে এই ঘরে? দরজাটা খুলুন।
ভেতর থেকে কোনো জবাব এলো না, কেউ দরজা খুললেও না। পুলিশদের চিৎকারে হাবিব সাহেব জেগে উঠলেন। তিনি পেছনে এসে দাঁড়িয়েছেন। হাবিব সাহেব প্রচণ্ড ক্ষিপ্ত। তিনি বিরক্ত গলায় বললেন, আপনারা আবার এসেছেন? বলি, বারবার আমাকে বিরক্ত করে আপনাদের লাভটা কি? বের হয়ে যান, আমার বাসায় কোনো ধরনের তল্লাশির দরকার নেই। কামরুল বললেন, দরকার আছে, সেসব কথা পরে হবে, আগে বলুন এই ঘরে কে আছে? আর আপনিই বা দরজা খোলা রেখে ঘুমোচ্ছিলেন কেন? আমার বাড়ি, আমার ঘর, আমি দরজা খুলে ঘুমাই, না হয় লাগিয়ে ঘুমাই, সেটার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? কামরুল বললেন, এই বুড়োর সঙ্গে কথা বলে লাভ নেই, দরজা ভাঙার ব্যবস্থা করো। সঙ্গের পুলিশগুলো রাইফেলের বাট দিয়ে দরজায় বেশ কয়েকবার আঘাত করতেই প্রায় ভাঙ্গাচোরা নড়বড়ে দরজাটা খুলে গেল। কামরুল ঘরটাতে ঢুকতেই দেখলেন একজন বোরকা পরা মহিলা রেহানের কম্পিউটার টেবিলের ড্রয়ারের ব্যস্ত হাতে কি যেন খুঁজছে। কামরুল চিৎকার করে বললেন, কে আপনি? রেহানের ঘরে কি করছেন? পুলিশ দেখে মহিলাটি দ্রুত দরজার দিকে ছুটে গেল। ছুটে গিয়ে পালাতে চাচ্ছিল, সম্ভব হলো না। তার আগে দরজার কাছে দাঁড়িয়ে থাকা পুলিশটি মহিলার পথ আগলে দাঁড়ালো। কামরুল বললেন, পালাবার চেষ্টা করে লাভ নেই, আপনি ধরা খেয়ে গেছেন, মুখের নিকাব খুলুন, আপনার পরিচয়টা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাক। মহিলা দ্রুত হাতে নিকাব চেপে ধরল, সে তার পরিচয় প্রকাশ করতে চাচ্ছে না। কামরুল পুলিশদের একজনকে বললেন, মহিলার মাথা বরাবর এক্ষুনি একটা গুলি করুন, দেখবেন অটোমেটিক নিকাব সরে গেছে। নিকাব সরাতে ওসি কামরুল চমকে উঠলেন, মাথাটা ঘুরে উঠল হঠাৎ। এ তিনি কাকে দেখছেন? তিনি ভুল কিছু দেখছেন না তো? কামরুল অস্ফুট স্বরে বলে উঠলেন, নাবিলা, তুমি? ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব। সকলের সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।